হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আমার নাম শামী আক্তার। আজকে আমরা স্টার্ট করছি লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, প্রতিফলন ও প্রতিসরণ। এই জিনিসটা নিয়ে অনেকেই তোমরা জানো যে কীরকম ব্যাপারটা বলো তো। আমি জাস্ট একটা ব্রিফিং দিয়ে দিই। প্রতিফলন, কোনো একটা তলের উপর আলো আপতিত হলে সেটা আবার সেখানে বাউন্স ব্যাক করে ঘুরে যায়, সেটাকে আমরা প্রতিফলন বলি। আর প্রতিসরণের ক্ষেত্রে কি হয়, মিডিয়ামটা মোটামুটি ট্রান্সপারেন্ট লাগবে। ট্রান্সপারেন্ট বলতে তার মধ্যে যে যেন আলো বেরিয়ে যেতে পারে। ধরে নিলাম এরকম একটা কাঁচের বাটি আছে, একটা কাঁচের পাত্র, এখানে জল আছে, এখানে আপতিত হলো। আপতিত হওয়ার পরে কি হবে, এটা জল দিয়ে তো বেরিয়ে যেতে চাইবে, লাইট জল তো আটকে দেবে না পুরো লাইটটাকে, এভাবে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা এরকম হয় না, জাস্ট একটু বেঁকে যায়। এই জিনিসটাকে আমরা বলি প্রতিসরণ। মানে একটা মাধ্যম হাওয়া মাধ্যমে ছিল, আর জল মাধ্যমে জল প্রবেশ করলো, তার যে গতিপথের পরিবর্তন হয়, এই ধর্মটাই এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আলোর গতিপথের যে পরিবর্তনের ধর্মটা, সেটাকে আমরা প্রতিসরণ বলি। আর প্রতিফলন মানে বাউন্স ব্যাক করে ঘুরে যাবে। এটা আয়নাতে আলো পড়লো, সেখান থেকে ঘুরে চলে গেল, এটা হলো প্রতিফলন বা রিফ্লেকশন। ওকে, তো চলো আজকে সুন্দর করে আবার স্টার্ট করা যাক ফিজিক্সের পয়েন্টটা। আলোর গতিপথে রাখা কোনো অস্বচ্ছ বস্তু খুবই ছোট হলে আলো বস্তুটির ধার ঘেঁষে বেঁকে যাওয়ার প্রবণতা দেখা যায় এবং সরলরেখায় চলে না। এই ঘটনাকে আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন বলে। আলোর গতিপথে রাখা কোনো অস্বচ্ছ বস্তু খুবই ছোট হলে আলো বস্তুটির ধার ঘেঁষে বেঁকে যাওয়ার প্রবণতা দেখা যায় এবং সরলরেখায় চলে না। এই ঘটনাকে আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন বলে। ডিফ্র্যাকশনের সংজ্ঞাটা তোমরা পেয়ে গেলে। এটা কি তোমাদেরকে এইভাবে সংজ্ঞা তুলেও দেয়, সংজ্ঞাটা গোটাটাই লিখে দিবে, সরলরেখায় চলে না, এইটাকে কি বলে, রিফ্লেকশন, ডিফ্র্যাকশন, রিফ্র্যাকশন সব কিছু দিয়ে দেবে। ঠিক আছে, তো সংজ্ঞাগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, বুঝে মনে রাখতে হবে যে আলোর গতিপথ, আলো যাচ্ছিল একটা সোজা পথে, সাধারণত আলো সরল পথে যায়, যাচ্ছিল একটা ছোট কণা, তো যথেষ্টই ছোট কণা, তো কি হবে, আলোটা এখান থেকে প্রতিফলিত হবে না, তার সাইডে হালকা ঘুরে চলে যাবে, মানে সরলরেখায় যাবে না, একটু ঘুরে চলে যাবে। খুব ছোট যদি হয়, একটা কণা থাকে, আলোর গতিপথে পড়ে গেল, তার গতিপথে আলো, ছবিতে আমি দেখাচ্ছি, দেখো আলো এইভাবে সরলরেখায় যাচ্ছিল, খুব ছোট্ট একটা পদার্থ থাকবে, তো কি হবে, আলোটা এইভাবে ঘুরে চলে যাচ্ছে বেঁকে। তো এই যে ধর্মটা আলোর ঘুরে যাওয়ার, অতিরিক্ত ছোট পদার্থ বা কণা তার সাইড দিয়ে একটা ঘুরে চলে গেল, এই ধর্মটাকে আমরা বলবো অপবর্তন বা ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন, ঠিক আছে। সেক্ষেত্রে আলোর সরল রৈখিক আচরণ ব্যাখ্যায় আলো রশ্মির ধারণাটি ব্যর্থ হয়। অপবর্তন বা ডিফ্র্যাকশনের মতো ঘটনা ব্যাখ্যায় আলোকে এক প্রকার তরঙ্গ রূপে ধরে নেওয়া হয়, যা তোমরা উপরের শ্রেণীতে অধ্যয়ন করবে। আবার বিংশ শতাব্দীর শুরুতে জানা গেছে পদার্থের সাথে আলো অন্তঃক্রিয়ায় ব্যাখ্যা আলো তরঙ্গ তত্ত্বটি পর্যাপ্ত নয়। আলো প্রায়ই অনেকটা কণাসমূহের একটি স্রোতের ন্যায় আচরণ করে। আলোর সঠিক প্রকৃতি সম্পর্কিত এই দ্বন্দ্বটি আরো কিছু বছর চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রকাশিত হয়। সেখানে আলো এককভাবে না কোনো তরঙ্গ না কোনো কণা। এই নতুন তত্ত্বটি তরঙ্গ প্রকৃতির সাথে আলোর কণা ধর্মের সামঞ্জস্য বিধান করে। মানে এত কঠিন কথা নাই, একদম জাস্ট আমার কথার দিকে ধ্যান দাও। আলো এমন একটা জিনিস যেটাকে আমরা না পদার্থ বলতে পারি না তরঙ্গ বলতে পারি, ঠিক আছে। মানে এক কথায় বলা যায় তার দুই ধরনের নেচার বা দুই ধরনের ধর্মই বর্তমান। যখন তোমরা, একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আলোকে যখন কোনো ল্যাবে পরীক্ষা করা হয়, যখন ধরে নেওয়া হয় যে আলো একটা কণা, পার্টিকেল, ঠিক আছে, আমরা জানি কি আলোকে ফোটন কণার স্রোত, ফোটন কণার স্রোত, আলো মানে ফোটন কণার স্রোত, তো সেটাকে কণা হিসেবে ধরে নিলাম। আমরা কণা হিসেবে ধরে যখন রিসার্চগুলো করি, তখন সে নেচার করবে তরঙ্গের মতো, কিন্তু যখন তুমি তরঙ্গ ধরে নিয়ে তাকে রিসার্চ করবে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, তখন সে কণার মতো আচরণ করবে, ঠিক আছে। তো এটা খুব একটা প্রবলেম ছিল, তারপর চলে এসছে আলোর কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। এটা আরো হায়ার জিনিস, আমি জাস্ট তোমাদের ইন্টারেস্টের জন্য জিনিসটা বুঝিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে ডিফ্র্যাকশনটা তোমরা পেয়ে গেলে, যে ছোট একটা কোণা তার সাইড দিয়ে আলোটা ঘুরে চলে গেল, সেটাকে আমরা ডিফ্র্যাকশন বা অপবর্তন বলছি, ঠিক আছে।
অপবর্তনের মতো ঘটনা ব্যাখ্যায় আলোকে এক প্রকার তরঙ্গ রূপে ধরে নেওয়া হয়। মানে অপবর্তন বা ডিফ্লেকশন আলোর তরঙ্গ ধর্মকে ব্যাখ্যা করে, এটাও একটা কোশ্চেন থাকতে পারে। ডিফ্লেকশন বা অপবর্তন আলোর তরঙ্গ ধর্মের একটা প্রমাণ দেয়। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা আলোর সরলরৈখিক বিস্তার ব্যবহার করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ঘটনার অধ্যয়ন করব। এই অধ্যায়ে আমরা গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর, আলোর প্রতিসরণ, বাস্তব পরিস্থিতি এদের ব্যবহার বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্টে আমরা করব প্রতিফলন বা রিফ্লেকশন। দর্পণ, দর্পণের মতো মসৃণ তল মানে আয়না, দর্পণ মানে আয়না। মসৃণ তল আপতিত আলোর অধিকাংশ প্রতিফলিত করে। তোমরা ইতিমধ্যে আলোর প্রতিফলন সূত্রের সাথে পরিচিত। ঠিক আছে, সূত্রগুলো কি ছিল? প্রতিফলন কোণ এবং আপতন কোণের মান সমান হয়। আপতিত রশ্মি আপতন বিন্দুতে দর্পণের উপর অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি সকলে একই সমতলে অবস্থান করে। সোজা কথা, এই একটা আয়না আমি ধরে নিচ্ছি, একদম খুব জেনারেল এক্সাম্পল দিয়ে আমরা ধরছি, উদাহরণ দিয়ে। ঠিক আছে, এবার আলো এখান থেকে আসছে, আয়নার উপর পড়ছে। ওকে, এখান থেকে রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে ঘুরে যাচ্ছে। আমি তীর চিহ্ন দিয়ে অভিমুখটা বুঝিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইখানে আমাকে একটা লম্ব কল্পনা করতে হবে। এটা আমার সোজা হওয়া খুব মুশকিল, আমি জানি। ঠিক আছে, যাই হোক, এটা সোজা, এটা লম্ব, এখানে 90 ডিগ্রি আঁকা হলো। এটা কাল্পনিক কিন্তু। ঠিক আছে, লাইটটা অরিজিনালি এসে এবার প্রতিফলিত হয়েছে, এটা আমাদের কাল্পনিক একটা অবিলম্ব, লম্ব টানা হলো, পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো ফার্স্ট সূত্রটা আমাদের কি বলছে? প্রতিফলন কোণ ও আপতন কোণ। প্রতিফলন কোণ কোনটা? এটা প্রতিফলিত হচ্ছে, তাহলে লম্বের সঙ্গে এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটাকে আমরা ছোট আর দিয়ে ডিনোট করি, আর আই দিয়ে ডিনোট করি। এটা আপতন কোণ। আপতিত হচ্ছে, আলোটা কি হচ্ছে? আপতিত হচ্ছে, তারপর এখান থেকে প্রতিফলিত হচ্ছে। তাহলে এই অবিলম্বের সঙ্গে এইটুকু কোণ আর এইটুকু কোণ, এই দুটো সমান হবে। আপতন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এই দুটো সমান হবে সবসময়। ঠিক আছে, 2 নাম্বার বলা হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে, এটা আপতন বিন্দু, দর্পণের উপর অবিলম্ব, এটা অবিলম্ব, এবং প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, সকলে একই সমতলে অবস্থান করে। একই সমতলে তো আছে সবকটা, এটা 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 একই সমতলে থাকবে। এটাই সূত্র প্রতিফলন, আর কিছু না। ঠিক আছে, এইবার ডাইরেক্ট একদম কোশ্চিন টাইপের চলে যাবো আমরা। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং সমশীর্ষ হয়। ঠিক আছে, ভার্চুয়াল ইরেক্টেড ইমেজ হয় সবসময় সমতল দর্পণ দ্বারা। সমতল দর্পণ দ্বারা কি ধরনের ছবি হয়, ইমেজ আমরা পাই, কি ধরনের প্রতিবিম্ব পাই আমরা সমতল দর্পণ দ্বারা? ভার্চুয়াল এবং ইরেক্ট, মানে অসৎ এবং সমশীর্ষ, অসৎ এবং সমশীর্ষ, অসৎ এবং সমশীর্ষ, ভার্চুয়াল ইরেক্ট ইমেজ আমরা সমতল দর্পণ দিয়ে পাই। এই লাইনটা খুব মনে রাখবে, এরকম একদম বহুত কোশ্চেন থাকে, আমি দেখেছি। সমতল দর্পণ দ্বারা কি ধরনের প্রতিবিম্ব পাই? ইরেক্ট এন্ড ভার্চুয়াল, ভার্চুয়াল এবং ইরেক্ট, মানে অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। গঠিত প্রতিবিম্বটি দর্পণের পিছনে ঠিক কতটা দূরে থাকে? ঠিক যতটা দূরে বস্তুটি দর্পণের সামনে থাকে। এছাড়া প্রতিবিম্বটি পার্শ্বীয়ভাবে উল্টানো। প্রতিফলক তল বক্র হলে প্রতিবিম্বটি কেমন হবে? উত্তর খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, এটা আমরা পরে বুঝছি, এটা আগে দেখো। প্রতিবিম্বটি পার্শ্বীয়ভাবে উল্টানো হয়, ইনভার্টেড হয়, মানে ভার্চুয়াল হয়, ইরেক্ট হয় এবং ইনভার্টেড হয়। উল্টানো, ইনভার্টেড মানে উল্টানো হয়। ঠিক আছে, তার মানে সমতল দর্পণ যে থাকে, সমতল দর্পণটা আয়নার একটা উদাহরণ, আয়না। ঠিক আছে, সমতল দর্পণে পড়লে অসৎ, সমশীর্ষ এবং উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে। অসৎ, সমশীর্ষ এবং উল্টানো প্রতিবিম্ব। ঠিক আছে, এইবার আমরা স্ফেরিক্যাল মিররে করব। একটি গোলীয় দর্পণের প্রতিফলক তলটি ভেতরের দিকে কিংবা বাইরের দিকে বক্র হতে পারে। যে গোলীয় দর্পণের প্রতিফলক তলটি ভেতরের দিকে বক্র, কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তাকে অবতল দর্পণ। অন্যদিকে যে গোলীয় প্রতিফলক দর্পণটি বাইরের দিকে থাকে, সেটা উত্তল দর্পণ। মানে এই যে কি বলবো, এটা অবতল দর্পণ, এই দিকটা মুখ। ঠিক আছে,
এই দিকটা মুখ, এই কালো কালো রেখাটা, এটা উত্তল দর্পণ, মানে সামনের দিকে বেরিয়ে থাকলে গোল ভাবে, এইভাবে যদি থাকে তাহলে উত্তল, আর এইভাবে যদি থাকে অবতল। এই যে দেখো এটা এইভাবে অবতল, এটা উত্তল দর্পণ। ঠিক আছে, পড়লে আমরা বুঝতে পারবো জিনিসটা আরো। গোলীয় দর্পণ বিষয়ে আরো অধিক জানার পূর্বে রাশি জানা প্রয়োজন। গোলীয় দর্পণ সম্পর্কিত আলোচনার রাশিগুলি বলবে। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু বা পোল। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু, এটা হচ্ছে মেরু, পোল, মধ্যবিন্দু গুলো, এটাকে আমরা পোল বলি, পোল বা মেরু। ঠিক আছে, এটি দর্পণের পৃষ্ঠতলের উপর অবস্থান করে। মেরুকে সাধারণত পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, পি, পোল। ঠিক আছে, গোলীয় দর্পণের প্রতিফলক তল একটি গোলকের অংশ। এই গোলকের একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র বিন্দুটিকে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, একে সি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট এটা কি, এটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা, এটা কিসের অংশ একটা বলো তো? এইভাবে যদি আমরা গোল করি, এটা কিন্তু একটা সার্কেল বা স্ফিয়ারের অংশ। ঠিক আছে, সার্কেল। তো বলছে এইটাকে, এইটা যে বৃত্তের একটা অংশ, তার যে একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। সেন্টার অফ কার্ভেচার বা বক্র কেন্দ্র, এটাকে আমরা সি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, আর এইখান থেকে এটা কি হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে, এই যে এটা গোল হচ্ছে, তাহলে এটা ব্যাসার্ধ, এটাকে বলি রেডিয়াস অফ কার্ভেচার। আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এর ডিসটেন্সটা আর দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়াস অফ কার্ভেচার, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, আর এটা বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র, এটা বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ আমরা বুঝতে পারছো তো? এখান থেকে এর ডিসটেন্সটা, এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। আর সেন্টার অফ কার্ভেচার মানে সেন্টারটা, ঠিক আছে, বক্রতা কেন্দ্র, এই যে রেডিয়াস অফ কার্ভেচার আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। গোলীয় দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্রগামী একটি সরলরেখা ধরে নাও। এই রেখাটি প্রধান অক্ষ বলা হয়। মনে রাখবে, প্রধান অক্ষটি দর্পণের মেরুতে দর্পণের উপর লম্ব, দর্পণের উপর লম্ব। এইটাকে আবার প্রিন্সিপাল, এই যে মেরু, এই যে দেখো গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্রগামী একটা সরলরেখা, এখান থেকে এইটা। এবার তোমরা বলবে যে এটা তো রেডিয়াস অফ কার্ভেচার। হ্যাঁ, এটা একটা অ্যাক্সিস ধরা হয়, অক্ষ 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 হিসেবে ধরা হয়। ঠিক আছে, এখান থেকে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসও বলে। আর প্রিন্সিপাল অ্যাক্সিসটা এই জায়গাটার উপর একটা লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রিন্সিপাল অ্যাক্সিসটা একসঙ্গেই থাকে না। ঠিক আছে, অক্ষ, ঠিক আছে, প্রধান অক্ষ। এখানে দেখো গোলীয় দর্পণে মেরু, মেরু কোনটা? এই যে এখানে পি দিয়ে ডিনোট করলাম আমরা, পোল। মেরু ও বক্রতা কেন্দ্রগামী, এই যে বক্রতা কেন্দ্র, এটা এই কেন্দ্রগামী সরলরেখা, এখানে লম্ব করা হলো, এই সরলরেখাটাকে টেনে দেওয়া হলো, এটা হলো প্রধান অক্ষ। ঠিক আছে, এবার মেইন জায়গাগুলোতে আমরা ঢুকবো, কিভাবে ছবি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়, সেগুলোর উপর। সূর্য থেকে আগত আলো দর্পণ দ্বারা অভিসৃত হয়ে তীক্ষ্ণ উজ্জ্বল বিন্দুতে কেন্দ্রীভূত হয়। প্রকৃতপক্ষে এই আলোকীয় বিন্দুটি হলো কাগজের ফালির উপর সূর্যের প্রতিবিম্ব। এই বিন্দুটি হলো অবতল দর্পণের ফোকাস। ঠিক আছে, কেন্দ্রীভূত সূর্যালোকের প্রভাবে উৎপন্ন তাপ কাগজকে জ্বালায়। দর্পণের অবস্থান থেকে এ প্রতিবিম্বের দূরত্ব দর্পণ ফোকাস দৈর্ঘ্যের আনুমানিক মান প্রকাশ করে। না, কি হচ্ছে, শখটা কোথায় গেল? এই শখটা আছে দেওয়া, ঠিক আছে। এখানে দুটো জিনিস দেখবে তোমরা, এটা কি ধরনের দর্পণ বলো তো? ভিতরে দিয়ে ঢুকেছে, মানে এটা অবতল দর্পণ বা কনকেভ মিরর। অসীম থেকে আলো আসছে, মানে সূর্য থেকে, অসীম মানে কি অনেক দূরত্ব। ঠিক আছে, সেখান থেকে আলোগুলো আসছে, আলোগুলো এইভাবে রিফ্লেক্ট হয়ে এখানে ফোকাস হচ্ছে, তার মানে এখানে একটা প্রতিবিম্ব তৈরি করছে। ঠিক আছে, আবার এটা কনভেক্স মিরর বা উত্তল
দর্পণ, ঠিক আছে, অসীম থেকে আসছে, দিয়ে কিছু রিফ্লেক্ট হয়ে যাচ্ছে আর কিছু ভার্চুয়াল ইমেজ তৈরি করছে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো আমরা ভালো করে জানবো। কি বলেছে দেখো, এইবার চিত্রটিকে সুচারুভাবে পর্যবেক্ষণ করে একটি অবতল দর্পণের উপর এর প্রধান অক্ষের সমান্তরাল কিছু সংখ্যক আলোক রশ্মি আপতিত হচ্ছে। এইটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুচ্ছকে লক্ষ্য করো, এরা সকলে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হচ্ছে। এইটা প্রধান অক্ষ আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে পোল থেকে কেন্দ্র এই পর্যন্ত টানা হয়েছে, এখানে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। এই বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। এইটাকে আমরা বলবো প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে। এইটা আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা ভালো করে বোঝো, নাহলে গন্ডগোল লেগে যাবে। জিনিসটা খুব গন্ডগোল হয়, ঠিক আছে। এটি একটি অবতল দর্পণ, প্রথম থেকে শোনো। এটি একটি অবতল দর্পণ, অসীম থেকে আলো আসছে, সূর্য থেকে এসে এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে। দর্পণ তো, দর্পণে তো রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে, রিফ্লেকশন হচ্ছে, এখান থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে, সব দিক থেকে হয়ে এইখানে একটা, এটা তো প্রিন্সিপাল অ্যাক্সিস বা মুখ্য অক্ষ, তাই তো, প্রধান অক্ষ। এখানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে সব লাইটগুলো প্রতিফলিত হয়ে, এই যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে আমরা বলবো মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে, অবতল দর্পণের। এটা গেল এক নাম্বার। এটা এবার নিলাম উত্তল দর্পণ, অসীম থেকে আসছে, প্রতিফলিত রশ্মি সমূহ প্রধান অক্ষস্থিত একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। মানে এরকম ভাবে বলো তো, এদিকটা ভার্চুয়াল, এই সাইডে তো পার হতে পারছে না, মানে বেরিয়ে যেতে পারছে না তো। দর্পণ আয়নার কি এদিক থেকে অন্যদিকে বেরিয়ে চলে যায়? যেতে পারে না। কি হয় না, এরকম বাঁকানো একটা আয়না নিয়েছি আমি, দর্পণ নিয়েছি, উত্তল দর্পণ, লাইট গুলো আসছে অসীম থেকে, এসে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। কারণ মনে হচ্ছে কিরকম যে এইদিকে কিছু একটা বিন্দু আছে, ওখান থেকে যেন লাইট গুলো বেরিয়ে আসছে, মনে হচ্ছে। এটা জাস্ট ভার্চুয়াল, কাল্পনিক, ঠিক আছে। তো এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা আছে, প্রধান অক্ষ, তার একটা বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে মনে হচ্ছে আলোগুলো বেরিয়ে আসছে, মনে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু রিয়েলি মিলিত হচ্ছিল, আর এখানে মনে হচ্ছে যে বেরিয়ে আসছে। তো এই মনে হচ্ছে যে পয়েন্টটা উত্তল দর্পণের ক্ষেত্রে, সেটা তার প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস, মুখ্য ফোকাস যেটাকে বলে, ঠিক আছে। এটাকে এফ দ্বারা ডিনোট করা হয় সব ক্ষেত্রে, এফ এফ দেখেছো। গোলীয় দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ বলে। এটাকে এফ দ্বারা ফোকাস করা হয়। এরকম এইটা মেরু বা পোল, এখান থেকে মুখ্য ফোকাস, এই যে ডিসটেন্সটা, এটাকে আমরা বলছি ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ, ঠিক আছে। এইখান থেকে এইটার যে ডিসটেন্স, সেটাকে আমরা বলছি ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। এই টার্মগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কোনটাকে কি বলে। এটাকে বলে পোল বা মেরু, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। এখান থেকে ডিসটেন্সটা রেডিয়াস অফ কার্ভেচার। এটা যে একটা অক্ষ কল্পনা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর আলোগুলো অবতল দর্পণের ক্ষেত্রে যে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ফোকাস, বড় এফ দিয়ে ডিনোট করছি। আর প্রিন্সিপাল ফোকাস থেকে মেরুর যে ডিসটেন্স, সেটাকে আমরা বলছি ফোকাল লেন্থ, ঠিক আছে। খুব ভালোভাবে বুঝতে। চলে আসো উত্তল দর্পণের ক্ষেত্রে, আলোগুলো দূর থেকে আসছে কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন আয়নার পিছনে, দর্পণের পিছনে আমার একটা বিন্দু আছে প্রিন্সিপাল ফোকাস প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর, সেখান থেকে যেন বেরিয়ে আসছে রশ্মিগুলো। সেই যে মনে হচ্ছে যে বিন্দুটা, সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ফোকাস উত্তল দর্পণের, ঠিক আছে। আর সেই প্রিন্সিপাল ফোকাস থেকে পোলের যে ডিসটেন্স মেরু, সেটাকে আমরা বলছি ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। এই ছবিগুলো তোমরা নিজের হাতে এঁকে একা একা নিজে নিজে বলবে, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে বলবে, তাহলে জিনিসটা প্র্যাকটিস হবে। প্রত্যেক 7 দিন অন্তর জিনিসগুলো ভুলে যাবে, এই চ্যাপ্টারটা, আলোর চ্যাপ্টারটা। সুতরাং ভালো করে মনে রাখতে হবে।
গোলীয় দর্পণের প্রতিফলক তলটি অনেকাংশে গোলাকার, তাই পৃষ্ঠতলটির এই বৃত্তাকার সীমারেখা থাকে। গোলীয় দর্পণের প্রতিফলক তলের যে এই বৃত্তাকার সীমারেখার ব্যাসকে এর উন্মেষ বা অ্যাপারচার বলে। 10.2 চিত্রে এমএন দূরত্বটিকে অ্যাপারচার। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা টার্ম থাকে, কাজে দেয় অনেক সময় দেয় না, এটাকে আমরা অ্যাপারচার বলি এই ডিসটেন্সটাকে। এত বাজে হয়ে যাচ্ছে। আরে সোজা এম থেকে এন এর ডিসটেন্সটা, এম থেকে এন এর ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা বলবো অ্যাপারচার, ঠিক আছে? অ্যাপারচার বলি এটা, এম থেকে এন এর ডিসটেন্সটা, ঠিক আছে? সোজা আমি করতেই পারছি না। যাই হোক, অ্যাপারচার কাকে বলে এই জিনিসটা দেখো, গোলীয় দর্পণ প্রতিফলক তলের এই বৃত্তাকার সীমারেখার ব্যাসকে উন্মেষ বলে বা অ্যাপারচার বলে। অত কিছু জানা দরকার নেই। এই যে একটা লেন্স হলো, এখান থেকে ডিসটেন্সটা আমরা বলবো কি বলবো, অ্যাপারচার বা উন্মেষ, ঠিক আছে? একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি? ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখা যায় এর বক্রতা ব্যাসার্ধ আর এর ফোকাস দৈর্ঘ্য এফ এর দ্বিগুণ হয়, অর্থাৎ আর ইকুয়াল টু 2f। কিভাবে? অবতল দর্পণে নিচ্ছি লাইট, এটা হচ্ছে রেডিয়াস অফ, এটা রেডিয়াস অফ কার্ভেচার, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে পোল, এটা সেন্টার, ঠিক আছে? আর এখান থেকে এটা রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আর, যার ডিসটেন্সটা, ঠিক আছে? এটার কি বলা হচ্ছে? ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। এই যে এখানে প্রিন্সিপাল এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এফ, এখান থেকে এর ডিসটেন্সটা হচ্ছে স্মল এফ, ঠিক আছে? আর এই বিন্দুটাকে আমরা বলছি ক্যাপিটাল এফ, প্রিন্সিপাল ফোকাস বলছি, ঠিক আছে? প্রধান ফোকাস, মুখ্য ফোকাস, ঠিক আছে? টার্মগুলো সব জানা গেল, আবার বললাম। এইবার বলছে এই আর আর এই এফ, এটা তো ডিসটেন্স দুটো, এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে আর, এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে স্মল এফ, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে রিলেশন আছে? বলছে হ্যাঁ আছে। কি রিলেশন আছে? আর ইকুয়াল টু 2f, এই রিলেশনটা আছে। মানে বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে, এটা এক্সামে থাকে। এই রিলেশনটাই তুলে দেয়, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক কি। বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 2 ইনটু ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয় বক্রতা ব্যাসার্ধ। এই যে দেখো, এখান থেকে এর যে ডিসটেন্সটা, এখান থেকে এর ডিসটেন্স ডবল, বুঝতে পারছো না? মানে এই, এটা হচ্ছে এই গোটাটার অর্ধেক, এটাই বোঝানো হয়েছে না? এবার প্রতিবিম্বের গঠন, এই জিনিসগুলো হচ্ছে খুব টাফেস্ট জিনিস, মানে গুলিয়ে যায় জিনিসটা, ঠিক আছে? কিরকম কি ছবি গঠিত হয়, কিভাবে? বস্তুর অবস্থান অসীমে আছে, হ্যাঁ, তার আগে দর্পণটা কিন্তু অবতল, উত্তল নয় কিন্তু, ঠিক আছে? অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সব দেখছিলাম। অসীমে বস্তু আছে, ছবিটা এঁকে নিই নাকি? কেন ছবিটা এঁকে নিলে বোঝাতে সুবিধা হবে। ওকে, অবতল দর্পণ, সেন্টার অফ কার্ভেচার, বড় করে আঁকি সেন্টারটা, রেডিয়াস অফ কার্ভেচার, এটা পোল, ঠিক মাঝখানে এফ ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার সি। ওকে, পয়েন্টগুলোর নাম দিয়ে দিলাম। এইবার কি হচ্ছে, বস্তুর অবস্থান অসীমে, মানে অনেক দূরত্ব থেকে আসছে, বহু দূর, কোনো ঠিক ঠিকানা নেই, এই দিক থেকে আলোগুলো, আলোর রশ্মিগুলো আসছে। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? এফ এ, এর ফোকাসে গঠিত হবে, প্রধান ফোকাসে। অতীব খর্বকার প্রতিবিম্বের আকার কিরকম হবে? অতীব খর্বকার বিন্দুর আকার, এগুলো থাকে, এগুলো থাকে, ঠিক আছে? কোনো দুটো দিয়ে বলবে, বাকি দুটো বের করতে, সদ ও অবশীর্ষ, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমি যদি এগুলো সবগুলো বোঝাতে বসি তাহলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের।
প্রচুর ডিটেলস এগুলো, ঠিক আছে। প্রত্যেকটা ছবি এটার জন্য আলাদা একটা ছবি করতে হবে এরকম, ঠিক আছে। আমি এই ছবিটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বস্তুর অবস্থান অসীম, মানে অসীম দূরত্ব থেকে আসছে, সূর্য থেকে আসছে, ঠিক আছে। প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? ফোকাসে, এফে। অতীব খর্বাকার মানে ছোট বিন্দু আকারের ছবি হবে, এখানে বিন্দু আকারের খুব ছোট ছবি হবে। সৎ হবে, অবশিষ্ট হবে ছবিটির প্রকৃতি, সৎ অবশিষ্ট। সি এর পিছনে, ঠিক সি এর পিছনে গঠিত হবে, এখানে ঠিক কাছাকাছি, অসীমে নয়, সি এর ঠিক পিছনে। এখানে যদি বস্তুটা থাকে তাহলে এফ এবং সি এর মাঝখানে এই জায়গাটাতে কোনো এক স্থানে প্রতিবিম্ব অবস্থান করবে। খর্বাকার হবে মানে ছোট হবে, সৎ অবশিষ্ট হবে, ঠিক আছে। এবার সিতে যদি হয়, ঠিক এইখানে যদি বস্তুটা রাখি তাহলে প্রতিবিম্বটাও সিতেই তৈরি হবে, সমান আকারের প্রতিবিম্ব হবে এবং সৎ অবশিষ্ট হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব অবতল দর্পণের ক্ষেত্রে আমরা পড়ছি, ঠিক আছে। এইবার বলছে সি এবং এফ এর মধ্যে এই জায়গাটার কোথাও যদি আমি বস্তুটাকে রাখি তাহলে সি এর পিছনে বিবর্ধিত মানে বড় ছবি হবে, সৎ অবশিষ্ট হবে, ঠিক আছে। এখানে যদি রাখি তাহলে অসীমে তৈরি হবে প্রতিবিম্বটা, অতিবর্ধিত অনেক বড় হবে, সৎ অবশিষ্ট হবে। পি এবং এফ এর মধ্যে, এই যে পোল এবং ফোকাসের মধ্যে যদি হয় তাহলে দর্পণের পিছনে এই সাইডে চলে আসবে ছবিটা। এবার এইখানে খেলা আলাদা পাল্টে গেল, এইদিকে যাচ্ছিল ছবি তখন প্রতিবিম্বটা, এখন এইখানে যদি রাখি তাহলে এই সাইডে চলে আসবে, বিবর্ধিত হবে, অসৎ অবশিষ্ট হবে। এখানে পাল্টে গেল জিনিসটা, অসৎ অবশিষ্ট মানে কি দেখছি? প্রথমে আমি আবার বলছি, ভালো করে শুনো। অসীমে রেখেছিলাম বস্তুটাকে মেন, ঠিক আছে। কোথায় তৈরি হচ্ছিল? এইখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, ছোট হচ্ছিল বিন্দু আকারে, সৎ অবশিষ্ট হচ্ছিল। নিয়ে আসলাম বস্তুটাকে ঠিক সি এর পিছনে, তো ও বলছে আমি চলে আসলাম এইখানে মাঝখানে, এখানে তৈরি হয়ে গেল প্রতিবিম্ব, ছোট হলো, ঠিক আছে, সৎ অবশিষ্ট হলো। তারপর বলছে আমি এইখানে বস্তুটাকে নিয়ে আসলাম, তো বলছে আমিও তাহলে আরো এগিয়ে গেলাম, এখানেই প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, ঠিক আছে। সমান আকারের হচ্ছে, এখানে আছে এর উপর সমান আকারের হচ্ছে, সৎ অবশিষ্ট হচ্ছে। তারপর এটাকে এখানে নিয়ে গেলাম, ও আবার চলে গেল সি এর পেছনে, মানে প্রতিবিম্ব এইদিকে যেতে যাচ্ছে আর আমি বস্তুটাকে এদিকে সরাতে নিয়ে যাচ্ছি। এক নাম্বার পয়েন্ট অসীমে, 2 নাম্বার পয়েন্ট এইখানে বস্তুটাকে, 3 নাম্বার পয়েন্ট বস্তু এখানে, 4 নাম্বার পয়েন্ট বস্তু এখানে, 5 নাম্বার পয়েন্ট কটা আছে? 3 4 5 6, 5 নাম্বার পয়েন্ট এইখানে, 6 নাম্বার পয়েন্ট এইখানে। বস্তুর অবস্থানগুলো আমি বললাম। বস্তুর অবস্থান যদি এরকম হয় তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কিরকম হবে? প্রতিবিম্বের অবস্থানটা আমরা তখন দেখছি, দেখো আমি সুন্দর একটা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এফ সি পি, যখন 1 নম্বরে অবস্থান তখন ঠিক প্রতিবিম্বটাও 1 দিয়ে আমি চিহ্নিত, প্রতিবিম্ব এটা, এটা বস্তু, এটা প্রতিবিম্ব, প্রতিবিম্ব। যখন 1 নম্বর অবস্থানে বস্তুটাকে রাখছি তখন প্রতিবিম্ব হচ্ছে এইখানে 1 নম্বরে। যখন 2 নম্বরে রাখছি তখন 2 নম্বরে 2, তাই তো। যখন 3 নম্বরে রাখছি তখন এখানেই হয়ে যাচ্ছে প্রতিবিম্ব তৈরি। যখন 4 নম্বর পজিশন সি এফ এর মাঝখানে এই জায়গাটাতে রাখছি তখন ও চলে যাচ্ছে 4 নম্বরে। যখন 5 নম্বরে মানে ফোকাসে রাখছি, এই জায়গাটাতে রাখছি যখন বস্তুটাকে, এটা বস্তুটাকে রাখছি তখন প্রতিবিম্ব চলে যাচ্ছে অসীমে 5-এ, ঠিক আছে। যখন আমি 6 পজিশনে রাখছি এফ আর পি এর মধ্যে তখন ও এদিকে না গিয়ে অসীমে তো চলেই গেছে একটা প্রতিবিম্ব। এবার কি হচ্ছে, এইখানে যখনই রাখছি আমি বস্তু এই 6 নম্বর পজিশনটাতে তখনই এইদিকে চলে আসছে প্রতিবিম্ব, ঠিক আছে। খুব সহজভাবে জিনিসটা বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে নাম্বার লিখে লিখে মনে করবে, সহজে মনে থাকবে, ভুলবে না। এটাকে সুন্দর করে রাখবে খাতাতে ভালোভাবে। আমার তো লেখা খারাপ হলো, আমি বুঝিয়ে দিলাম জিনিসটা, ঠিক আছে। এইবার সবগুলোর ক্ষেত্রে দেখবে প্রকৃতি কিরকম হচ্ছে, আকার অতীব খর্বকার সমান আকারে কখন হচ্ছে, যখন সিতে থাকছে, তাই তো, সেন্টারে থাকছে, ঠিক আছে। এটা মনে করে নিবে, মানে সি এর এই সাইডে সব ছোট ছোট হচ্ছে আর এই সাইডে সব বর্ধিত হচ্ছে, মানে বড়। এই যে দেখো সি এর পেছনে এই সাইডে বিবর্ধিত হতে লাগলো, বিবর্ধিত, এই সাইডেও বিবর্ধিত। এইখান থেকে এর মধ্যে যেসব প্রতিবিম্বগুলো তৈরি হবে এখান থেকে এর মধ্যে, সেগুলো আকারে ছোট হবে, ঠিক আছে, আকারে ছোট হবে।
আর সবগুলোই দেখো সৎ অবশিষ্ট। অসৎ অসৎ অবশিষ্ট কখন হলো, যখন একদম বাইরে চলে গেল, এই সাইডে ডান সাইডে চলে গেল প্রতিবিম্বটা। আগে বাম সাইডে হচ্ছিল 1 2 3 4 5, বাম সাইডে যাচ্ছে 6 দিয়ে যখন গেল তখনই অসৎ অবশিষ্ট হলো। ঠিক আছে, এই খুব কায়দা করে জিনিসগুলোকে মনে রাখতে হবে, শুধু ছেড়ে মুখস্থ করলে জিনিসটা গুলিয়ে যাবে। ঠিক আছে, এইগুলো তোমরা ভালো করে ট্রেস করে লিখবে। ঠিক আছে, সবগুলো আমি শর্টকাট মনে করার পদ্ধতিগুলো বলে দিচ্ছি। যখনই প্রতিবিম্বটা সি থেকে পি এর মধ্যে অবস্থান করবে তখনই ছোট হবে আকারগুলো, ছোট। যখনই এই এরিয়াতে সি বা তার পিছনে এই এরিয়াতে করবে তখন হবে বর্ধিত। ঠিক আছে, হয়ে গেল ছবির প্রকৃতি। এখান থেকে এই এরিয়ার মধ্যে সৎ ও অবশিষ্ট। ওকে, আর এই জায়গাটাতে শুধু একটাই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অসৎ ও অবশিষ্ট। ঠিক আছে, এখানকার প্রতিবিম্বটা যেটা আমি সি এফ আর পি এর মাঝখানে যখন রাখছি তখন এই সাইডে অসৎ অবশিষ্ট আর বর্ধিত, এটাও বিবর্ধিত। মানে আকারটা এখান থেকে এর মধ্যে শুধু ছোট থাকছে, এদিকেও বড় থাকছে, এদিকেও বড় থাকছে প্রতিবিম্ব। ঠিক আছে, এই জিনিসটা সুন্দর করে নোট করো। আমি কায়দাটা বলে দিলাম, এই ছকটা মনে রাখা, অবশ্যই এই ছক থেকে কোশ্চিন থাকবে এখানে। ঠিক আছে, এই যে এই যে ছবিগুলো তৈরি হয় এই ছকটাতে আছে, কিভাবে হয় ওই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে, এতগুলো জেনে লাভ নেই। ঠিক আছে, মানে প্রত্যেকটা বিন্দুতে এই যে অবতল দর্পণটা রেখেছে না, এই যে এটা অবতল দর্পণ, এবার রশ্মি আসছে এসে এভাবে রিফ্লেক্ট হচ্ছে, সে প্রতিফলনের সূত্র আই আর দুটো সমান হচ্ছে, এগুলো সব বুঝিয়েছে। ঠিক আছে, যেরকম তোমরা একটা পড়াচ্ছিল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবতল দর্পণ দ্বারা, প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস, কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা, এটা 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 প্রিন্সিপাল অ্যাক্সিস, এর সমান্তরাল কোন রশ্মি, এই সমান্তরাল রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলন, প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। মানে এই সমান্তরালে কোনো রশ্মি যদি আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এক নাম্বার গেল। অথবা উত্তল, একসঙ্গে নিয়েছে, এটা একটা অবতল দর্পণ, এটা উত্তল, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস হতে অবস্থিত হচ্ছে বলে মনে হবে। মানে প্রথম অবতল দর্পণ দেখি, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে রশ্মিটা আসলো, আসলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, প্রিন্সিপাল ফোকাস দিয়ে, মুখ্য ফোকাস দিয়ে। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস, মুখ্য অক্ষ, প্রধান অক্ষ, এর সমান্তরালে রশ্মি আসলো, এখান থেকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, মনে হবে যেন সে ফোকাস থেকে আসছে। এই যে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস হতে অবস্থিত হচ্ছে বলে মনে হবে, মানে কাল্পনিক জিনিস চলে আসবে উত্তল ক্ষেত্রে, মনে হবে মুখ্য ফোকাস থেকে আসছে। আর অবতল দর্পণের মুখ্য ফোকাস দিয়ে যাবে অরিজিনালি। ঠিক আছে, দুই নাম্বার, অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাওয়া রশ্মি অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস অভিমুখ রশ্মি প্রতিফলনের প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দিয়ে যাওয়া রশ্মি, এই যে মুখ্য ফোকাস দিয়ে এবার একটা রশ্মি আসছে, সমান্তরালে বেরিয়ে যাবে, মানে ঠিক উল্টো। আইটিও তো সমান্তরালে এসে মুখ্য ফোকাস দিয়ে বের হচ্ছিল, এখন বলছে মুখ্য ফোকাসে আসলো রশ্মিটা, তাহলে সমান্তরালে বেরিয়ে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের। এটার ক্ষেত্রেও সেম, এটা যদি মনে তোমার ফোকাসের দিকে আসে বলে মনে হয়, তাহলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে। ছবিগুলোকে লক্ষ্য করো খুব সুন্দরভাবে, এইভাবে যদি আসে ফোকাস দিয়ে তাহলে সমান্তরালে বেরিয়ে যাবে, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের। ঠিক আছে, আর এটা উত্তল দর্পণ, প্রিন্সিপাল ফোকাসের দিকে যদি আসছে বলে মনে হয় এই যে ফোকাসে, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে। নেক্সট, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, মানে রেডিয়াস অফ, এই সরি সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি অথবা উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী রশ্মি। পরিষ্কার কথা,
সেন্টার দিয়ে যদি কোনো রশ্মি আসে আমার সেন্টার অভিমুখে রিফ্লেক্ট করে ফিরে চলে যাবে, মানে সোজাসুজি ওই লাইনে। এই দেখো এই যে মুখটা কোন দিকে আছে, এইদিকে, আবার ঘুরে যাচ্ছে এই লাইনে, এই লাইনে আসছে, এই লাইনে আসছে। শুধু উত্তলের ক্ষেত্রে মনে রাখবে জিনিসটা যে ভার্চুয়াল জিনিস হয়, ঠিক আছে? এটা তো পিছনের দিকে, দর্পণের পিছনের দিকে তো কোনো কিছু হয় না, কিন্তু কল্পনা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এবার রশ্মিটা যদি তির্যক, প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে এসে কোনো রশ্মি উত্তল দর্পণের পি বিন্দুতে আপতিত হলে তির্যক ভাবে প্রতিফলিত হয়, মানে এভাবে যদি আসে, এসে মেরুতে এখানে আপতিত হলো, প্রতিফলিত হয়ে এভাবে মানে তির্যক ভাবে এলে তির্যক ভাবে বেরিয়ে যাবে, সেটা অবতল হোক আর উত্তল দর্পণ হোক, সেম ভাবে বেরিয়ে যাবে দুটো, ঠিক আছে? কোথায় পড়ছে? পোলে পড়ছে, মেরুতে, মেরুতে পড়ছে, ঠিক আছে? মেরুতে একটা বিন্দুতে পড়ছে, সেখান থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তির্যক ভাবে পড়লে তির্যক ভাবে বেরিয়ে যাবে, এই লাইনগুলো মনে রাখবে। তির্যক ভাবে, তির্যক সমান্তরাল টমান্তরাল তির্যক দিয়ে পড়লে তির্যক দিয়ে বেরিয়ে যাবে, ওকে? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আমরা আবার দেখবো জিনিসটা, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি এই জিনিসটা যে আজকে যে জিনিসগুলো পড়ালাম, এগুলো কায়দা করে জিনিসটা লিখবে, আমি যে কায়দায় লিখে দিলাম ছবি এঁকে এঁকে সুন্দর করে। আর এই জিনিসগুলো, এই যে 1 নাম্বার 2 নাম্বার, এগুলো কিভাবে কোশ্চেনগুলো থাকে এভাবে দিয়ে দেবে যে রশ্মি যদি অবতল দর্পণের উপর প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটি কোন অবস্থান দিয়ে নির্গত হবে, তখন বলতে হবে প্রিন্সিপাল ফোকাস দিয়ে নির্গত হবে, ঠিক আছে? জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবে। এটার ক্ষেত্রে সেম ভাবে হবে যে প্রিন্সিপাল ফোকাস দিয়ে গেলে কোন দিক দিয়ে নির্গত হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে। তির্যক ভাবে গেলে তির্যক ভাবে বেরিয়ে যাবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরিয়ে আসবে। শুধু উত্তল আর অবতলের মধ্যে পার্থক্যটা একটু মনে রাখবে যে অবতল দর্পণে অরিজিনালি হয়, আর উত্তল দর্পণে মনে হয় যে ওই দিক থেকে আসছে, কিন্তু মনে হয় ভার্চুয়াল জিনিস, কাল্পনিক জিনিস হয়ে যায় উত্তল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরের দিন আমরা কি বলবো, অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে গঠিত হয়, এই জিনিসটা ডিটেলসে পড়বো। এই যে তীর চিহ্নটা আছে বড় বড়, এগুলো প্রতিবিম্ব একটা, কিভাবে রশ্মিটা যায়, কিভাবে গঠিত হয়, ঠিক আছে? এই জিনিসগুলো জানবো আমরা আরো ডিটেলসে, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে?